হাসিব, আপনার কাছে যে প্রশ্নটি, যেটি প্রফেসর খান যে সংকটটিকে চিহ্নিত করলেন, ধরেন আপনাদের এই পুরো আন্দোলনের অনেকগুলো যে ইউনিকনেস ছিল, যেটি 2018-রও কোটা বিরোধী আন্দোলনে ছিল, সেখানে একজন নুরুল ইসলাম নূর ছিলেন। এখন আপনাদের সমন্বয়ক যারা ছিলেন তাদের সংখ্যায় অর্ধ শতাধিক এবং সহ সমন্বয়ক সহ 1.5 শতাধিকের বেশি প্রকাশিত। এবং এটা নিয়ে এক ধরনের ভয়ও ছিল অনেকের মনে, গ্রুপিংয়ের চিন্তা ছিল বা ভয় ছিল, কে কি বলছেন সেটি শেষ পর্যন্ত হয়নি। তার মানে এই পলিসি বা এই মেকানিজমটা কাজ করেছে। স্যার যেটা বলছেন, এই অসংগঠিত শক্তিটাকে সংগঠিত করা, যে কথা প্রফেসর মোস্তাক খান বলছেন, সেইটাকেও কেউ কেউ কি নতুন রাজনৈতিক দল গঠনেরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। জিনিসটা আসলে কি আপনারাও একটু সংগঠিত, টেকসই এবং যেটুকু অর্জন হলো, আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ফলে সেটা নিয়ে আপনাদের ভাবনা কি, আপনারা এগুলো ভাবছেন কিনা? আচ্ছা দেখুন, গত 4 আগস্ট জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা যে আমাদের গণ অভ্যুত্থানের ঘোষণা করেছিলাম, সেই গণ অভ্যুত্থানের ঘোষণায় আমরা খুবই স্পষ্টভাবে বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা এক্সিস্টিং রয়েছে সেটা সম্পূর্ণ বিলোপ আমরা নিশ্চিত করব। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের যে কোটা আন্দোলনটা ছিল, সেই কোটা আন্দোলন থেকে কিন্তু এটি একটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে এটি একটি রূপ নেয় এবং আমরা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আন্দোলনটা রয়েছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমাদের যে চূড়ান্ত বিজয়ের আমাদের প্রথম ধাপ, আমরা বলি যে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি, কিন্তু আমাদের যে চূড়ান্ত বিজয়টি রয়েছে সেটি তখনই হবে যখন আমরা হচ্ছে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থার আমরা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে পারবো। এখন দেখুন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে কি হয়েছে, তিনি হচ্ছে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান দরকার সেই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতাকে সম্পূর্ণরূপে হরণ করেছিল তারা, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এক ধরনের দলীয়করণ করে ফেলেছিল। তারা হচ্ছে কি, ধরেন যে সরকারের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী সরকারের যেই বক্তব্য থাকবে, তাদের যেই বয়ানটা থাকবে, সেটা কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বক্তব্য সেরকম হওয়াটা উচিত না বা সেরকম হওয়াটা কাম্য না একটা সভ্য রাষ্ট্রের জন্য। কিন্তু দেখা গেছে কি, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে নিয়ে সমস্ত সেক্টরগুলোতেই কিন্তু যারাই বক্তব্য দিচ্ছেন, যারাই সেখানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, তারা কিন্তু সেই কেন যেন আওয়ামী টোনে, আওয়ামী বয়ানেই তারা যেন কথা বলছিলেন। রাষ্ট্র সংস্কার এবং দলের একটা অভিন্ন সুর হয়ে গেছে, অভিন্ন মানে যে একটা অভিন্ন সুর কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে দেখুন, প্রশাসনের বক্তব্য প্রদান করবে, প্রশাসন রাষ্ট্রের জন্য কাজ করবে, কোনো দলের হয়ে কাজ করবে না, প্রশাসন কাজ করবে জনগণের জন্য। কিন্তু এতদিন আমরা কি দেখতে পেয়েছি, এই 15 বছর এই আওয়ামী দুঃশাসন আমলে, আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ যেভাবে কাজ করে, আওয়ামী লীগ যেভাবে বয়ান তৈরি করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিক সেমভাবে তাদের বয়ানের বাস্তবায়ন করে এবং তাদের বয়ানে কাজ করে। তারা কিন্তু জনগণের স্বার্থে কাজ করেনি আলটিমেটলি। এছাড়া যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এক প্রকার ধ্বংসের দিকে কিন্তু তারা নিয়ে গিয়েছে। এছাড়া যতগুলো উন্নয়ন প্রকল্প তারা করেছে, আমরা মনে করছি যে আসলে দেশের উন্নয়ন হয়েছে, আমরা মেট্রো রেলে চলাফেরা করছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু এইগুলো অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, সেই সকল দেশে আসলে এই প্রকল্পগুলোতে ব্যয় কতটা হয়েছিল তার চেয়ে দেখা যায় যে দ্বিগুণ, 3 গুণ এবং কিছু কিছু জায়গায় কিন্তু 10 গুণ পর্যন্ত ব্যয় হয়েছে। সুতরাং এইগুলো কেন হয়েছে? এইগুলো হয়েছে যে আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন, যারা সরকারে ছিলেন, তারা হচ্ছে তাদের যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতির কারণে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এবং বাংলাদেশ উন্নত হওয়ার পরিবর্তে তাদের কিন্তু রিজার্ভ সংকটে কিন্তু আমরা আছি। একটু বিনীতভাবে যেটা জানতে চাই, এই ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? মানে এই সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার, তাই তো? অবশ্যই। সেটা যদি করেন তাহলে আপনি সেটা কোন প্ল্যাটফর্ম থেকে করবেন? আচ্ছা দেখুন, শিক্ষার্থীদের কাজ করতে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা মূলত কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ছিল এবং পরবর্তীতে সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এখন আমরা যেটা চাচ্ছি, দেখুন এখন পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশে দেখবেন যে আমাদের কোনো কার্যক্রম থাকলে সেটা কিন্তু সারা বাংলাদেশভাবে পালন হয়। সুতরাং আমাদের মাঝে একটা একতা এবং ঐক্যবদ্ধ আমরা এখন পর্যন্ত আছি। আপনি যেটা একটু আগে প্রশ্নেতে শঙ্কা করলেন যে এর মাধ্যমে গ্রুপিং হবে কিনা, আসলে কিন্তু আমাদের মাঝে গ্রুপিং হয়নি। আমি করি না, এটা আগে ছিল। হ্যাঁ, আগের আন্দোলনগুলোতে আসলে এরকমই হতো, দেখতাম যে একটা আন্দোলন থেকে কয়েকটি ফ্র্যাকশন হয়ে গেছে, কিন্তু আমাদের আন্দোলনে এখন পর্যন্ত কোনো প্রকার ফ্র্যাকশন হয়নি। তার মাঝে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যেই চিন্তাটা বাংলাদেশের ছাত্র সমাজ করছে, সেই চিন্তা
চিন্তার ব্যাপারে তারা নীতিগতভাবে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। সুতরাং তারা কিন্তু একটি ফোর্স, একটি শক্তিশালী। আমরা কিন্তু আগেই বলেছি যে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এটাকে আমরা ছাত্র জনতার সরকার বলে থাকি, সেখানে আমাদের প্রতিনিধি আছে। কিন্তু এই সরকারের সমালোচনা করার জন্য কিংবা এই সরকার যদি কোনো কাজ করতে গড়িমেশি করে তাহলে তাদেরকে দিয়ে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়া, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করার জন্য একটি পেশার গ্রুপ হিসাবে কিন্তু আমরা রাজপথে সরব রয়েছি এবং আমরা রাজপথে সরব থাকবো। দেশের মানুষের পক্ষে আমরা যেভাবে কাজ করে গেছি আমরা দেশের মানুষের পক্ষে কাজ করে যাব। এখন যে প্রশ্নটা আসলো, আসলে এই কোন প্ল্যাটফর্মের কথা আমরা কোনো চিন্তা করছি কিনা। দেখুন, আমরা চাচ্ছি যে একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে, যেখানে বাংলাদেশের মধ্যে আমরা এতদিন দেখতে পেয়েছি কি যে আওয়ামী লীগ আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার ছিল না। তারা আসলে ভোট ছাড়াই কিভাবে সরকার গঠন করতে হয় এবং ক্ষমতায় থাকতে হয় সেটা তারা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছে। এবং কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অনুমতি কিন্তু সেইভাবে ছিল না। আমরা চাচ্ছি যে সকল রাজনৈতিক দল যাতে সভা সমাবেশ করতে পারে, একটি সুস্থ রাজনৈতিক পরিসর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। এখন এই ব্যবস্থাটা করতে গেলে ধরেন এখন যেই পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো রয়েছে এদের মাঝে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে তারা সেই 90 দশকের বা যে পুরনো আধিপত্যবাদের চিন্তা ভাবনা, ক্ষমতা দখলের চিন্তা ভাবনা কিংবা কারো উপরে হুমকি ধামকি দিয়ে প্রেশার ক্রিয়েট করে কাজ করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আসলে এই যে 24 সাল আছে এই 24 সালে এসে কিন্তু সেটা সম্ভব হবে না। কোনো রাজনৈতিক দল যদি চিন্তা করে যে কোনো প্রকার রাজনৈতিক সংস্কার ছাড়াই বা তাদের চিন্তা ভাবনা যে পুরাতন চিন্তা ভাবনা আছে এই পুরাতন চিন্তা ভাবনা থেকে যদি ফিরে না আসে, তাদের সেই বস্তা পচা সেই পুরনো চিন্তা ভাবনা দিয়েই রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং ক্ষমতা দখলের চেষ্টা করে, তাহলে কিন্তু তারা আসলে সফল হবে না। সেক্ষেত্রে কিন্তু যারা সফল হবে তাদের মডেলটা কেমন, সেরকম কোন একটা দল কি আছে আমাদের, অথবা সেটি আপনারা কি অদূর ভবিষ্যতে করতে পারেন বা সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে? রাজনৈতিক দলগুলো তাদের যদি চরিত্র পরিবর্তন করে তাহলে নতুন চরিত্র পরিবর্তন করে এবং দেশের মানুষের পক্ষে কথা বলা শুরু করে, দেশের মানুষ যেটা চায়, ইয়াং জেনারেশন যেটা চায়, যুবক সমাজ বা তারুণ্যের যে চাওয়া আছে বা আশাকাঙ্ক্ষা আছে সেটা যদি প্রতিফলন তারা ঘটাতে পারে তাহলে আসলে নতুন রাজনৈতিক দলের আমরা প্রয়োজন দেখছি না। কিন্তু যদি তারা আসলেই ছাত্র জনতার যে আশাকাঙ্ক্ষা আছে সেটা যদি তারা আসলে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে কিংবা আসলে সেটা কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ যদি আমরা না দেখতে পাই তাহলে আসলে দেখুন আমাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের এত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে, তারা রক্ত বিসর্জন দিতে কিন্তু মানে কোনো প্রকার দ্বিধা করেনি। তারা হচ্ছে দেখা গেছে কি আমাদের আন্দোলনগুলোতে একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে কিন্তু পিছন থেকে কিন্তু সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। অন্যান্য আন্দোলনগুলোতে দেখা যায় পলায়ন পর হয়নি। সুতরাং দেশের মানুষের প্রতিও কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। সুতরাং সেই দায়ের জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটাতে যদি কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, আমরা প্ল্যাটফর্ম ছাড়াও কাজ করে গেছি, যদি কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় এবং দেশের মানুষ যদি এটা মনে করে তাহলে আমরা সেদিকে চিন্তা করব। দারুণ, আপনার বক্তব্য খুবই পরিষ্কার।